কাছে থাকার কথা, তাই না? মোবাইল দিয়েও তোমরা অ্যাক্সেস করতে পারো। আছে না অনলাইনটা, চ্যাপম্যানের অনলাইন যে বুক, যেটা জি পিডিএফ, স্যার, এটা আমাদের তোমার একটা সার্ভার আছে তো স্যার, স্যার ওখানে সব বইয়েরই পিডিএফ মোটামুটি দেওয়া আছে। পিডিএফটা তোমাদের খুব হেল্পফুল হবে। চ্যাপম্যানের ওখানে ফান্ডামেন্টালস গুলো ভালো মতো দেওয়া আছে। আমরা এখানে একটা ওভারঅল শর্ট রিভিউ করবো যে আমরা স্কুলে বা কলেজে বা আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকগুলো জিনিস মেশিন সম্পর্কে শিখেছি, কিন্তু হয়তো বা আমরা অনেক কিছু ভুলে গেছি। ওটা যেন আমরা আসলে একটু রিকল করতে পারি, এই জন্য আমরা সংক্ষেপে খালি ফান্ডামেন্টালস গুলো ডিসকাস করবো। তো শুরুতেই আমরা পার্মানেন্ট ম্যাগনেটের উপর একটু আলোচনা করবো যে আসলে আমাদের যে মেশিন যত রকম আমরা ডিজাইন করি, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল মেশিনেরই কতগুলো ফান্ডামেন্টাল পার্ট বা কম্পোনেন্ট থাকে, তার মধ্যে কিছু ম্যাটেরিয়াল থাকে সব মেশিনের জন্যই কমন। যেমন ট্রান্সফরমারের কথাই ধরো, ট্রান্সফরমারের মধ্যে ফেরোম্যাগনেটিক কোর থাকে, সবাই আমরা জানি। আবার মোটর বা জেনারেটরও ফেরোম্যাগনেটিক কোর থাকে, অর্থাৎ যেটা লোহার মধ্যে বলি বাংলাতে, বা লোহার কোর, এগুলো থাকে। আবার প্রত্যেকটা মোটরে কি কি থাকে বা জেনারেটরে ফিল্ড থাকতেই হয়, তাই না? তো ফিল্ড আসে আসলে কোথা থেকে? এই ম্যাগনেটিক ফিল্ড গুলো আসে হচ্ছে হয় পার্মানেন্ট ম্যাগনেট থেকে আসে, না হলে ইলেকট্রোম্যাগনেট থেকে আসে। এই জন্য এই জায়গাগুলো আমাদের একটু যদি ঢালাই করা থাকে বা একটু যদি আমরা শর্ট রিভিউ করে আগাই, এই গোটা সিলেবাসটা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। যদিও সিলেবাসটা একেবারে খুবই যে বেশি সিম্পল ব্যাপারটা এরকম না, কমপ্লেক্স আছে। ফান্ডামেন্টালস গুলো ঢালাই করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই বলে যে এনার্জি কনভার্সন থিওরি হচ্ছে খুবই ইজি একটা কোর্স। কোর্সটা অরিজিনালি যে খুব ইজি ছিল ব্যাপারটা তা না। তো ফান্ডামেন্টাল গুলো তোমাদের একটু ঢালাই ঢালাই করার ফলে বা তোমরা কোপ আপ করতে পেরেছো, এই কারণে তোমাদের কাছে তোমার কোর্সটা সহজ হয়ে গেছে। তোমাদের পর যারা বড় ভাই ছিল, সবাই এক কথায় বলে গেছে যে সিলেবাসটা খুব এনজয় করতে পারে, এবং এটা আমাদের ডেইলি লাইফের সাথে খুবই সম্পর্কিত একটা কোর্স। এখানে আমরা অনেক মেশিন পত্র সম্পর্কে জানবো, যেগুলো তোমাদের বাসা বাড়িতে তোমরা ইউজও করো অনেক ক্ষেত্রে। যেমন ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। এই কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই বক্স, ওখানে কুলার হিসাবে দেখবো কুলিং ফ্যান আছে। কুলিং ফ্যানটা আসলে একটা ব্রাশলেস দিছিল, সেটাও কিন্তু আমাদের সিলেবাস আছে। তো আমরা জাস্ট সেগুলো বোঝার জন্য এই প্রাথমিক লেভেলের অল্প কিছু ডিসকাস করবো খুবই সংক্ষেপে। আমি এখন একটা স্ক্রিন শেয়ার করবো, ইতিমধ্যে অনেক স্টুডেন্ট চলেও আসছে। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি, এটা দেখো তো দেখতে পাবো না, দেখা যায় এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ধরো যে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে স্যার, পড়াশোনা করছি। আমাদের ক্লাসটি কি রেকর্ড করা যাবে বা হবে রেকর্ড? মানে রেকর্ডের ব্যাপারে কি আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের একটু নিষেধ আছে যে আমরা রেকর্ড করবো না, তবে তোমরা ওই এন্ড থেকে যদি রেকর্ড করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমরা, আমি তো বলিনি তোমাদের রেকর্ডের ব্যাপারে আমাদের ডিসকাশন হয়েছিল টিচারদের, হ্যাঁ। মানে এটা যদি প্রথম ক্লাস একটু কয়েকটা ফ্যাক্টর বলে দিই। টিচাররা যেটা চিন্তা করছে সেটা হচ্ছে যে ধরো করোনা তো আজ আছে, কিন্তু কাল তো আর থাকবে না, 2-1 মাস পরে তো সব হয়তো স্বাভাবিক হয়ে যাবে। টিচারদের চিন্তার বিষয় হচ্ছে তোমরা ধরো সবগুলো ক্লাস, ধরো সব কোর্সে রেকর্ড করতে তোমরা আর্কাইভে রেখে দিলা। তো তোমাদের ছোট ভাইরা যখন ফিজিক্যাল ক্লাসের টাইম চলে আসলো, ওরা তো চিন্তা করলো যে আর কি হবে ফিজিক্যাল ক্লাস করে, সবই তো রেকর্ডেড হয়ে গেছে, আর যাওয়ার দরকার নেই ক্লাসে। দিয়ে আবার তারা যদি ভাবে যে আর ক্লাসে গিয়ে কি হবে, তো এইসব ভাবছে। তো ওনাদের মত হলো যে আমরা টিচাররা নিজেরাই এই এই জিনিসগুলো আর্কাইভে আমাদের কাছে রাখবো না, আমরা জাস্ট ক্লাস নিয়ে নিবো, ছাত্ররা যদি রেকর্ড করতে চায় ওরা করুক, অসুবিধা। তোমরা রেকর্ড করতে চাইলে তো কেউ তোমাদের নিষেধ করছে না। এটা আমাদের দিক থেকে রেকর্ডেড ক্লাস মানে শেয়ার করা একটা নিষেধ আছে। কোনো কিছু শুনতে পাচ্ছি না তো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। আর তোমরা যদি মনে করো প্রিন্ট স্ক্রিন দিয়ে সেভ করবা, অথবা বিভিন্ন সফটওয়্যার তো পাওয়া যায়, কথা বা এই যে যেটা স্ক্রিনে শেয়ার হচ্ছে সেগুলো রেকর্ডিং এর এমনিতেই অনেক সফটওয়্যার পাওয়া যায়। তোমরা চাইলে এগুলো যে কেউ যে কোনো একটা ইউজ করতে পারো। আমি তো তোমাদেরকে যেগুলো দিব অফিসিয়াল ভাবে, আমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পিডিএফ দিতে পারবো।
হ্যাঁ, তারপরে বিভিন্ন ইমেজ দিতে পারবো, অ্যানিমেশন দিতে পারবো, ইউটিউব ভিডিও লিঙ্ক, এবং আমাদের এই কোর্সের জন্য সবচেয়ে বেশি বেশি যেটা দিতে সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ওয়েব দিতেই হবে। কারণ যেহেতু সবকিছু এক জায়গায় নাই, ওয়েবসাইটে কিছু কিছু লিঙ্ক দিলে দেখবা যে ওখানে কিছু ব্রেন স্টর্মিং এর কোশ্চেন আছে, যেটা আমাদের এই অনলাইনে খুবই কার্যকর। এর আগের বারের সাথে আমাদের এবারে পার্থক্য হচ্ছে কি জানো, এবার সব হচ্ছে ওপেন বুক। এর আগে আমরা ক্লাসে যেতাম, তোমাদের কুইজ নিতাম, তোমরা বই বন্ধ করে মেমোরাইজ করে সেখান থেকে লিখতে। এখন তো সেই পরিস্থিতি নেই। এখন কি করতে হবে আমাদেরকে, এখন আমাদেরকে এমন ভাবে কোশ্চেন করতে হবে যেন তোমরা জিনিসটা বুঝে আনতে পারো। তোমাদের কাছে বই বা ওই সমস্ত ম্যাটেরিয়াল থাকলেও ওটা দেখে দেখে যেন তোমরা অ্যান্সার না করে একটু বুঝে অ্যান্সার করতে পারো। সেভাবেই এখন থেকে আমরা কুইজ কোশ্চেন গুলো তোমাদের দিব। যার ফলে এবার কিন্তু প্রিপারেশনটা একটু অন্যরকম হয়ে যাবে। আগের মতো নাই যে ধরো 5টা প্রশ্ন দিয়ে দিলাম, ওই 5টা প্রশ্ন মুখস্থ করলাম, মুখস্থ করে লিখে দিলাম। ব্যাপারটা সব ক্ষেত্রে হয়তো এরকম হবে না, কিছু কিছু ক্ষেত্রে থাকবে মুখস্থ, কিছু কিছু জিনিসটা ব্রেন স্টর্মিং যেটা তোমাকে ভেবে আসবে। সেজন্য আমরা তোমাকে কি করবো, কোনো কোনো ওয়েব অ্যাড্রেস দিব বা লিঙ্ক দিব, বিভিন্ন রকম ভিডিও লিখতে দিতে পারি, আবার ধরো কিছু পিডিএফ দিতে পারি। তো সবচেয়ে বেশি আমরা যেটা দিয়ে থাকি স্টুডেন্টদের সেটা হচ্ছে পিডিএফ এবং পোস্ট প্র্যাকটিক্যাল, এগুলো বেশিরভাগ দিয়ে থাকি। ক্ষেত্রে বেশি কিছু স্লাইডও দিয়ে দিই তাদেরকে, স্লাইড পিডিএফ, তারপরে সবকিছু মিলাই সাফিসিয়েন্ট কোয়ান্টিটি হয়ে যায়। হ্যাঁ, বই তো পাশে আছে, চ্যাপ্টারের বই ফান্ডামেন্টাল থাকলে এভাবে করে আমি বিভিন্ন ম্যাটেরিয়াল তোমাদের টাইম টু টাইম দিয়ে দিই। আর তোমরা ওই দিক থেকে রেকর্ড পাতি ইত্যাদি যা পারো তোমরা তোমাদের দিক থেকে করতে পারো, এটা আমার পার্সোনালি থেকে করো। এবার আমি শুরু করি যে ফ্লাক্স। আমরা বলছিলাম যে বিভিন্ন প্রকার মেশিন থাকে, ইলেকট্রিক্যাল মেশিন। তো প্রত্যেকটা ইলেকট্রিক্যাল মেশিনেরই কতগুলো ফান্ডামেন্টাল মানে এলিমেন্ট অবশ্যই থাকবে। যেমন চাই সেটা যে কোনো প্রকার মোটর, যে কোনো প্রকার জেনারেটর হোক, অবশ্যই সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফিল্ড এটা অবশ্যই থাকবে। এটা ছাড়া আসলে কোনো মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন আসলে সম্ভব না। তাই সেটা ইন্ডাকশন মোটর হোক, সিনক্রোনাস মোটর হোক, ডিসি মোটর হোক, এসি মোটর যাই হোক, এটা লাগবে। এখন এই ফ্লাক্স আমরা দুটো সোর্স থেকে পেতে পারি, ঠিক আছে? এই ফ্লাক্সের একটা সোর্স হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট বা পিএম। আমরা সংক্ষেপে নাম ইউজ করি পার্মানেন্ট ম্যাগনেট বা পিএম। আরেকটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট থেকে, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ইএম। ঠিক আছে? এই দুটো সোর্স থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্স পেতে। এটার সাথে প্রত্যেকটা মোটর, প্রত্যেকটা জেনারেটর সম্পর্কিত, যে ফ্লাক্স ছাড়া কোনো মোটর জেনারেটর চলে না। কিন্তু সে ফ্লাক্সটা আসবে কোথা থেকে, সে ফ্লাক্সটা হয় আসবে পার্মানেন্ট ম্যাগনেট থেকে, আর না হলে আসবে ইলেকট্রোম্যাগনেট। প্রথমে আমরা দেখি যে পার্মানেন্ট ম্যাগনেট থেকে ফ্লাক্সটা আমাদের কিভাবে আসছে, সেটা একটু আমরা দেখি। তো পার্মানেন্ট ম্যাগনেটের ডেফিনেশনের শুরুতে যেটা বলা হয়েছিল যে পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে সেই ধরনের ম্যাটেরিয়াল যেটা কি করে লোহা বা লোহা যাদের জিনিসকে আকর্ষণ করে। এখানে যদি আমরা কিছু লোহার গুঁড়া এরকম করে রেখে দিই, ঠিক আছে, এবং কিছু আলপিন এভাবে রেখে দিই, এই আলপিন বা লোহার গুঁড়াতে সে কি করবে, তার নিজেকে সে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাকশনের চিহ্ন দিয়ে দিলাম। তো যেই বস্তুটা কি করে লোহা বা লোহা জাতীয় জিনিসকে তার নিজেকে অ্যাট্রাকশন করে, এটা একটা প্রপার্টি। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে এটা কিন্তু আমরা সুতা দিয়ে এভাবে মুক্তভাবে ঝুলাই দিই, তাহলে সেটা কি করবে, নর্থ পোল এবং সাউথ পোল বরাবর ঝুলে থাকবে। অর্থাৎ এই ম্যাগনেটের দুটো পোল থাকবে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকম যে এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে এখানে যে নর্থ পোল বা সাউথ পোলটা আছে, যে দিকটা পৃথিবীর উত্তর মেরুর দিকে মুখ করে থাকে সেটাকে আমরা নর্থ পোল বলে থাকি, এবং যেটা পৃথিবীর দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটাকে আমরা সাউথ পোল বলি। আমরা সবাই জানি যে পৃথিবীর ভূগোল অনেকটা দেখতে এরকম, এবং এটা একটা অ্যাঙ্গেলে থাকে এবং এভাবে রোটেট করে এটা। এবং এর উপরের দিকটাকে আমরা নর্থ পোল বলে থাকি, ঠিক আছে, এবং এটাকে আমরা সাউথ পোল বলে থাকি। আর এটাকে আমরা বলে হচ্ছে অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবী একটা অ্যাক্সিসে ঘুরে, সেই অ্যাক্সিসটা আবার মাটি থেকে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো। তোমরা ভূগোল সবাই দেখছো যে এভাবে। এখন কথা হলো যে এই যে নর্থ পোলটা যে নর্থের দিকে অবস্থান করছে, তো এখানে যে ঝামেলাটা সেটা হলো যে আমরা সবাই জানি যে পার্মানেন্ট ম্যাগনেটের বিপরীত পোলগুলো পরস্পরকে অ্যাট্রাকশন করে, তাই তো ব্যাপার? অর্থাৎ আমি যদি এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট নিয়ে আসি, তাহলে সাউথের দিকে নর্থটা চলে আসবে, আর এই নর্থের দিকে সাউথটা চলে আসবে। তো দুঃখের কথা হলো যে যখন আমরা পৃথিবীর সাথে হিসাব করি তখনই হয়তো গোলমালটা লেগে যায়, যে যেই পোলটা উত্তর দিকে মুখ করে থাকে সেটাকে আমরা বলতেছি নর্থ পোল, আর যেটা পৃথিবীর দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটাকে আমরা বলতেছি সাউথ পোল। সমস্যা হচ্ছে
নট আর নট তো পরস্পরকে রিপালস করবে, বা যেটাকে বলতে পারি অপোজ করবে, হ্যাঁ, বা রিপালসিভ অ্যাকশন আমরা সেখানে দেখতে পাবো। সেটা না করে সেখানে কি হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে। এটা কিভাবে সম্ভব? তো এটা কেউ জানো তোমরা যে কেন উত্তর মেরু উত্তর দিকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে থাকে? খুব ইন্টারেস্টিং, যে জানলে বলো। তোমরা এগুলো কলেজে বা ফার্স্ট ইয়ারে হয়তো বা আলোচনা করেছো, তারপরে একটু ঝালাই করে আসো। একজন মনে হয় বলবে, বলতেছে। ঠিক আছে, এই কারণটা হচ্ছে এরকম যে পৃথিবী যেটা উত্তর মেরু, সেটা হলো চৌম্বক দক্ষিণ মেরু। পৃথিবী যে একটা বিরাট চৌম্বক, সেটা হচ্ছে পৃথিবীর ভিতরে একটা কোর, পৃথিবীর ভিতরে একটা আয়রন কোর আছে। এরকম সেই আয়রন কোরের একটা পোল আছে, সেটা আমরা বলেছি সাউথ পোল। এই আয়রন কোরে যে আরেকটা পোল আছে, সেটা আমরা বলেছি নর্থ। এখন এই চুম্বক যেটা নর্থের সাথে অ্যালাইন হয়ে আছে, এটার অর্থ হচ্ছে এই যে এটা পৃথিবীর মেরু আছে দুই রকম। একটা মেরুকে বলা হয় চৌম্বক মেরু, আর একটা মেরুকে বলা হয় ভৌগোলিক মেরু। ভৌগোলিক মেরু কি জিনিস আর চৌম্বক মেরু কি জিনিস? এই দুটো ব্যাপারটা অনেকটা এরকম যে আসলে পৃথিবীর ভৌগোলিক মেরুটা হচ্ছে নর্থটা হলো উপরের দিকে, আর পৃথিবীর যেটা ভৌগোলিক দক্ষিণ মেরু সেটা হচ্ছে নিচের দিকে। কিন্তু পৃথিবীর মধ্যে যে ম্যাগনেটিক কোর দেওয়া আছে, লোহা, বিশাল পরিমাণে একটা লোহা দেওয়া আছে পৃথিবীর মধ্যে, এইখানে এটার যে সাউথ পোলটা সেটা হচ্ছে কিন্তু উপরের দিকে। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর যে ম্যাগনেটিক কোর, সেটার সাউথ পোল হচ্ছে এখানে। আর এই কোরের যেহেতু এটা হচ্ছে নর্থ, সেটা হচ্ছে কিন্তু দক্ষিণ দিকে। সুতরাং দেখা গেল যে যেটা পৃথিবীর উত্তর মেরু, সেটাই আসলে চৌম্বক দক্ষিণ মেরু, আর যেটা পৃথিবীর দক্ষিণ মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু, সেটা হচ্ছে চৌম্বক উত্তর মেরু। এই কারণে কি হয়, একটা ম্যাগনেটকে যখন আমরা ঝুলাই দিই, তখন সে নর্থ পোলটা নর্থে চলে যায়। আর ভিতরে যেটা হয়, এই নর্থ পোলটা আসলে এই সাউথের দিকে অ্যাট্রাকশন হওয়ার কারণে নর্থ পোলের দিকে সে মুভ করে থাকে। অর্থাৎ আমরা যেটা পৃথিবীর উত্তর মেরু বলি, সেটা একটা ভৌগোলিক অর্থে মিন করি, সেটা চৌম্বক অর্থে। এটুকু হচ্ছে পার্থক্য। এবার দেখা যাক যে এই বিভিন্ন প্যারামিটার গুলো আছে, যেমন ফ্লাক্স, ঠিক আছে, তারপর ফ্লাক্স ডেন্সিটি বি, এগুলো কি জিনিস, হ্যাঁ, বি কি জিনিস, ফ্লাক্স কি জিনিস, এগুলো নিয়ে আমরা কিছু ছোট ডিসকাস করতে হবে। সেগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের বলছি। সেরকম তোমাদের এখানে একটা সি সেকশন, তাহলে এখানে সি সেকশন হলো সি সেকশন। এখানে আমার কানেকশনটা ইন্টারাপ্ট হয়ে গেছিল। এখন বোধহয় শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে কি আমার কথা? জি স্যার। জি স্যার। মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। যাই হোক, আমি বলছিলাম যে কোন পর্যন্ত শোনা গেছে বলতো আমার ইন্টারনেট ডিসকানেক্ট হওয়ার আগে? স্যার ফাই বি এগুলো নিয়ে আলোচনা করবেন এই পর্যন্ত। ফাই চুম্বক ক্ষেত্র বি। বি, ঠিক আছে ঠিক আছে, আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি। একদম। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আবার নেক্সট এক মিনিট। স্যার কি হবে? স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারটা, হ্যাঁ, ওটাই মানার চেষ্টা করছি। স্ক্রিন শেয়ারটার উপর চলে গেল। এবার দেখা যায়? জি স্যার। তাহলে আমরা এখন টেস্ট করি।
আচ্ছা ফাইন তাহলে হচ্ছে আমরা এবার ফ্রেশ স্ক্রিন নামতে হবে আমাদের পরবর্তী আলোচনার জন্য। আমরা আলোচনা করছিলাম ফাই এবং বি, ঠিকই বলেছো। তো আমরা প্রথম কনসেপ্টটা হচ্ছে যে আমি বলছিলাম প্রত্যেকটা মেশিনে যেহেতু ফ্লাক্স বা এটা লাগে, আমাদেরকে কয়েকটা জিনিস ক্লিয়ার হতে হবে, নাহলে আমাদের ইলেকট্রিক্যাল মেশিনস এর বাকি কম্পোনেন্ট গুলো বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু হেল্প করো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে একটা অবজেক্ট আমি আঁকাইছি, অবজেক্টটা আমরা ধরে নিচ্ছি এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট বা পিএম, ঠিক আছে। এখানে একটা পিএম আছে বা পার্মানেন্ট ম্যাগনেট আছে। তো তোমরা সবাই জানো যে এই পার্মানেন্ট ম্যাগনেটের আসলে দুটো পোল থাকে, তাই না? একটা যেটা আমরা বলি নর্থ পোল, একটা বলি হচ্ছে সাউথ পোল। এখন একটু আগে আমরা ব্যাখ্যা দিলাম যে একটা পার্মানেন্ট ম্যাগনেটকে মুক্তভাবে ঝুলায় রাখলে কেন সেটা উত্তর বা দক্ষিণ দিকে অবস্থান করে, ইত্যাদি আমি ব্যাখ্যা করেছি যে পৃথিবীর বিশাল একটা চুম্বক, সেটার সাথে এই ম্যাগনেটটা সবসময় চেষ্টা করে অ্যালাইন হয়ে থাকতে। এবং এই ফ্লাক্সের লাইন্সটা আসলে আমরা সবাই জানি যে এটা হচ্ছে ক্লোজ, যে নর্থ পোল থেকে কিছু ফ্লাক্স লাইন্স বের হয়ে আসে এভাবে, এবং সেটা আবার ফিরে এসে সাউথ পোলে চলে আসে, ঠিক আছে। আবার কিছু ফ্লাক্স এভাবে বের হয় বা ঘুরে আবার এদিকে চলে আসে। কিছু ফ্লাক্স এভাবে বের হয়, হওয়ার পর আবার কি হয়, এভাবে চলে আসে, ঠিক আছে? আবার কিছু ফ্লাক্স এভাবে বের হয়, হওয়ার পর আবার বিষাক্ত চলাচল চলে আসে। এভাবে যেতে যেতে যেটা হয় যে এই লাইন গুলো আসলে সবগুলো ক্লোজ, কোনোটাই ওপেন না। এখন মুশকিল হচ্ছে যে একটা ফ্লাক্স আছে যেটা একদম মাঝখান দিয়ে সোজা চলে যায়, এটাকে আমরা বলেছি ম্যাগনেটিক অ্যাক্সিস। এই সাউথ পোল দিকে এরকম একটা লাইন থাকে, যে একটা মানে ফ্লাক্স লাইন থাকে, যেটা একদমই ম্যাগনেটের যে পোল আছে সে পোলের সাথে একদমই 90 ডিগ্রি কোণে বের হয়, এবং যেহেতু এটা একটা সোজাসুজি ভাবে বের হয়ে চলে যায়, তাতে এইটার কখনো বৃত্ত রচনা করে আবার ফিরে আসতে পারে না। এটাকে আমরা বলেছি ম্যাগনেটিক অ্যাক্সিস। তাহলে আমরা আলোচনাগুলোর মধ্যে একটা আনলাম পোল, আর একটা আনলাম হচ্ছে অ্যাক্সিস। তো অ্যাক্সিসের কনসেপ্টটা কিসের জন্য জরুরি, এই জন্য জানতে হবে যে অ্যাক্সিসের সাথে হচ্ছে মোটরটা যখন ঘুরে, কথার কথা এই যে পার্মানেন্ট ম্যাগনেট, এটাই আমাদের অনেক মোটরের রোটর হিসেবে আমরা দেখতে পাবো, যে একটা পার্মানেন্ট ম্যাগনেট দিয়েই একটা রোটর তৈরি করে ফেলা। তো যেহেতু আমরা পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে একটা রোটর তৈরি করে ফেলবো, তাহলে আমরা যদি সেই রোটরটার রোটেশন হিসাব করতে যাই, তাহলে আমরা কোন পয়েন্ট থেকে রোটেশন হিসাব করবো, এটা কিন্তু একটা কোশ্চেন। এই কারণে আমরা সাধারণত করি কি, আমরা ঠিক এই যে যেখানে অ্যাক্সিস, যেটা এই অ্যাক্সিসের পয়েন্টটা থেকে যদি আমি হিসাব করি থিটাটা, তাহলে কি হয়ে যাবে যে এটা চারিপাশে কি থাকবে, যে স্ট্যাটর থাকবে, মাঝখানে যেটা রোটেট হয়ে থাকবে, তখন আমি এটা রোটেশনটা হিসাব করার জন্য একটা বেস পাবো। ঠিক আছে, আমরা এই অ্যাক্সিস থেকেই আমরা রোটেশনটা হিসাব করি। এটা যদি আমরা না থাকে, তাহলে আমরা কোন জায়গা থেকে হিসাব করতাম সেটা নিয়ে একটা সংশয় দেখা যায়। এখন যেহেতু আমরা স্পেসিফিক করে ফেলছি যে না, আমরা সমস্ত রোটেশন সবকিছু অ্যাক্সিস থেকে হিসাব করবো, অর্থাৎ সেটা এই অ্যাক্সিসটা হচ্ছে ঠিক এই পোলটার ঠিক মাঝামাঝি জায়গাতে অ্যাক্সিসটা সাধারণত পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক পোল। এবার ফ্লাক্স, এই জিনিসটা কি? ফ্লাক্সটা হচ্ছে যে প্রত্যেকটা ম্যাগনেট থেকে কিছু কাল্পনিক, এটা কিন্তু ফিজিক্যাল লাইন না, এটা একটা মানে কাল্পনিক কিছু রেখা থাকে, যে রেখাগুলোকে কল্পনা করা হয় নর্থ পোল থেকে সেই রেখাগুলো বের হয় এবং সাউথ পোলে ফিরে আসে, এবং এই চুম্বকের ভিতরে কিন্তু বিপরীতটা ঘটে, চুম্বকের ভিতরে সবগুলো ফ্লাক্স এবার সাউথ থেকে নর্থে ফিরে আসে। এইভাবে করে কি হয়, প্রত্যেকটা ফ্লাক্সটাই হচ্ছে একটা ক্লোজ পাথ, বা ক্লোজ একটা ওয়ে তারা রচনা করে। এখন এর মধ্যে যদি আমি কোনো আলপিন বা কোনো একটা কিছুকে রেখে দিই, এরকম একটা আলপিনকে যদি রেখে দিই এর পাশে এভাবে, অবশ্যই আলপিনটা এভাবে থাকতে পারবে না, এটা অবশ্যই কি হয়ে যাবে, চুম্বক বলয়টা বরাবর এভাবে তাকে অ্যালাইন হয়ে যেতে সে বাধ্য হয়ে যাবে। এই যে ফোর্সটা সে পাচ্ছে, এই কারণেই কিন্তু আমি ম্যাগনেটিক ফ্লাক্সের অস্তিত্বটা বুঝতে পারছি, তা না হলে আমি ম্যাগনেটিক ফ্লাক্সের অস্তিত্বটা বুঝতে পারতাম না। অর্থাৎ এটা এক্সপেরিমেন্টালি নির্ধারণ করা হচ্ছে যে কোন একটা শক্তি কাজ করছে, যে শক্তিটা কি করছে, সেই যে আলপিনটাকে সে আছে, সে আলপিনটাকে একদম ফিজিক্যালি সে মুভ করে সে তার দিকে অ্যালাইন করে নিচ্ছে। তো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকে। সুতরাং আলপিনটাকে যেহেতু সে অ্যালাইন করে ফেলতেছে তার সাথে, তার মানে অবশ্যই সেখানে একটা এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে। এই ফোর্সটাকে আমরা সহজ কথা বলে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফোর্স বলে থাকি, যে এমন কিছু শক্তি বা এমন কিছু সেখানে কাজ করছে যার ফলে অ্যালাইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো জানলাম, যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন হচ্ছে মূলত কিছু ক্লোজ পাথ, যেগুলো কি হয় নর্থ পোল থেকে বের হয় এবং সাউথ পোলে ফিরে আসে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন বা আই। এবার আমরা আসি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি, এটা কি? তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি তো সবাই তোমরা জানো যে ডেন্সিটি জিনিসটা কি। ডেন্সিটি মানে কোনো কিছু ইউনিটের উপরে কোনো কিছু একটা ঘটানো, এটাকে আমরা ডেন্সিটি বলে থাকি। তো কথার কথা, আমরা এখানে যদি একটা এরকম যদি একটা এরিয়া আমি এখানে স্থাপন করি, মনে করি যেখানে একটা ক্রস সেকশনাল এরিয়া স্থাপন করলাম, এই ক্রস সেকশনাল এরিয়াটাকে আমি বলতেছি হচ্ছে এ, ঠিক আছে। এ হচ্ছে তার ক্ষেত্রফল,
অর্থাৎ তুমি মনে করো একটা কাগজ বা তোমার খাতাটাই কল্পনা করো, একদম পার্মানেন্ট ম্যাগনেটের সামনে একদম সরাসরি ভাবে ধরলাম। ধরার পরে কি হবে, এখানে এর মধ্যে দিয়ে যে ফ্লাক্স গুলো পাস হয়ে চলে যাচ্ছে, এই পরিমাণ যে ফ্লাক্সটা পাস হয়ে চলে গেল, এই টোটাল ফ্লাক্সটা যদি ফাই হয়ে থাকে, অর্থাৎ ফাই হচ্ছে সেই পরিমাণ ফ্লাক্স যা ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পাস হয়ে চলে, এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়ে থাকে, তাহলে এটাই হবে মূলত ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি, অর্থাৎ ফাই বাই এ ইকুয়াল টু বি। সেটা কিভাবে? সেটা এভাবে যে মনে করি এটা একটা দেশের জনসংখ্যা ঘনত্ব বের করার মতো ব্যাপার, যে এটা একটা গোটা দেশের যে যত স্কোয়ার কিলোমিটার ততটা হচ্ছে মনে করো এ, এবং মোট যে ফ্লাক্স সেটা মনে করো জনসংখ্যা। এভাবে যদি আমরা ভাগ দিই, ঠিক আছে, তাহলে দেশের মোট জনসংখ্যাকে আমরা মোট এরিয়া দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম, পার স্কোয়ার কিলোমিটারে কত সংখ্যক লোক থাকে, সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। ঠিক তেমনি ভাবে এইখানে এইভাবে করে আমরা কি বের করতে পারি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বি সেটা বের করতে পারি। সুতরাং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যত বেশি হয়, বোঝা যাবে যে সেই ম্যাগনেটিক ফিল্ড কত বেশি স্ট্রং বা কত বেশি শক্তিশালী। আর ম্যাগনেটিক ফিল্ড যত বেশি শক্তিশালী হবে, আমার মোটর বা জেনারেটরটাও তত বেশি শক্তিশালী হবে। অর্থাৎ সোজা বাংলা কথায়, সেই মোটর বা জেনারেটর তত বেশি পাওয়ার তোমাকে ডেলিভারি দিতে পারবে। ঠিক আছে, সেটা হোক মেকানিক্যাল পাওয়ার, হোক ইলেকট্রিক্যাল পাওয়ার, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফাই, এ এবং বি তিনটাই আসলে কাজ করে। এবার আমরা আসি যে ঠিক আছে, ফাইয়ের দুটো সোর্সের কথা বলছিলাম, একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা বলছিল ইলেকট্রোম্যাগনেট। এবার আমরা ইলেকট্রোম্যাগনেট সম্পর্কে একটু আলোচনা। এবার আমরা ইলেকট্রোম্যাগনেট কিভাবে তৈরি করবো সেটা একটু সংক্ষেপে বলি। তোমাদের আরো সবাই হয়তো জানো যে ইলেকট্রোম্যাগনেট কিভাবে তৈরি করতে হয়। কেউ একজন বলবা ইলেকট্রোম্যাগনেট কেন তৈরি করে, ইলেকট্রোম্যাগনেট জিনিসটা কি কেউ বলবা নাকি? কারেন্ট ফ্লোর মাধ্যমে। কারো জানা থাকে? হ্যাঁ, তো এক কথা বলে দিচ্ছে যে যেই ম্যাগনেটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে, যে ম্যাগনেটের মধ্যে ঠিক হবে না, যে ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে সেখানে একটা ম্যাগনেট ফর্ম হয়, সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেট বলতে পারি। বললাম এটাই হলো সেই ম্যাটেরিয়ালটা। এই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা কি করলাম, কারেন্ট ফ্লো করলাম। কিভাবে ফ্লো করবো, এর মধ্যে তোমরা সবাই জানো যে অন্তরিত তামার তার বা কপার ওয়্যার, ইনসুলেটেড কপার ওয়্যার বলা হয়। সেই ইনসুলেটেড কপার ওয়্যারের মধ্যে প্যাচ দিতে হবে, তাই না? এই যে আমি কয়েকটা প্যাচ দিয়ে দিচ্ছি, দেখো আমি খুব বেশি না, কয়েকটা প্যাচ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে করে আমরা এখানে কিছু প্যাচ দিতে হবে। অর্থাৎ এটাকে বলা হয় একটা কয়েল বলা হয়। তোমার সবাই কয়েল এবং উইন্ডিং শব্দগুলোর সাথে পরিচিত। অর্থাৎ তোমাকে কি করতে হবে, একটা তামার তার দিতে হবে, তামার তার নিয়ে সে কি করতে হবে, এই ধরনের অবজেক্টের চারিপাশে তামার তারটাকে পেঁচাতে হবে সোজা লম্বা। এভাবে পেঁচায় 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 পুরা যখন পার হয়ে চলে আসবে, তখন এখানে একটা কি তৈরি হয়ে গেল, একটা কয়েল তৈরি হয়ে গেল। সেই কয়েলের টার্ন নাম্বার যদি এন হয়ে থাকে, এবং তুমি যদি এর মধ্যে আই পরিমাণ কারেন্ট ফ্লো করে থাকো, তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স কত হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স এনআই। 55 হাতের এফ এন আই, এক্স্যাক্টলি, ভেরি গুড, এন আই। এইটাই হচ্ছে আমাদের খুবই ভাইটাল একটা জিনিস, যে আমরা যে মোটর বা জেনারেটর তৈরি করবো, এখন তোমরা নিজেরাই বলো, আমরা যদি শক্তিশালী ফিল্ড বা শক্তিশালী ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি চাই, তাহলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, হয় এন বাড়াতে হবে, না হলে আই বাড়াতে হবে, এই তো কথা। এখন কথা হলো যে যখন আমরা একটা নির্দিষ্ট মোটর বা জেনারেটর তৈরি করি, তৈরি করা হয়ে গেলে এই এনটা তখন ফিক্সড হয়ে যায় না বলতো? মনে করো তুমি এন সমান 500 দিয়েছো, এটা কি মোটর অপারেশনের সময় বা জেনারেটর যখন চালাবা তখন কি এটা বারবার চেঞ্জ করা যাবে? না স্যার। আর চেঞ্জ করা যাবে। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো এই আইটা। এখানেই তোমার বিরাট ব্যাপার, যে এর আগে যে আমরা পার্মানেন্ট ম্যাগনেট করেছিলাম, সেই পার্মানেন্ট ম্যাগনেটের একটা বড় সুবিধা ছিল কি, সে পার্মানেন্ট ম্যাগনেটের সুবিধা ছিল যে সেখানে কোনো কারেন্ট ফ্লো করা লাগতো না। কারেন্ট ফ্লো না করে সে কি দিত, আমাকে বেশ ভালো পরিমাণে একটা ফ্লাক্স দিত, ফাই দিত। আর এ কি করছে, কারেন্ট না দিলে সে মোটো কোনো ফ্লাক্স দিচ্ছে না, এটা একটা সমস্যা বটে। আর সুবিধাটা হচ্ছে যে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে যেহেতু কোনো কারেন্টের ব্যাপার স্যাপার নাই, কাজে পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বের হয়, এবং অতঃপর আমি যে পরিমাণ ফ্লাক্স ডেনসিটি বি পাই, এটা কিন্তু আমি চাইলে আর চেঞ্জ করতে পারবো না। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? চেঞ্জ করবো কিভাবে, আমরা চেঞ্জ করার কোনো জিনিসই নেই আমার হাতে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে আমার হাতে বিরাট জিনিস আছে, আমার কারেন্ট আছে। কাজেই আমি মানে যেখানে এখানে ভিতরে ভোল্টেজ সোর্স দিয়ে দিই, ধরো কথার কথা, আমি কি করলাম, এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম মনে করো, আর এখানে কি করলাম, একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিলাম, কথার কথা। তোমরা নিজেরাই জানো কত সহজ এটা করা যায়। তো দুই ভাবে এটা করা যায়। একটা হচ্ছে যদি ফিক্সড ভোল্টেজ সোর্স ই তুমি দিয়ে দাও এখানে, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, যে এখানে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করো, তাহলে কি হয়ে যায়, কারেন্ট ভ্যারি করবে না বলো তো? ভ্যারি তো করবেই। অথবা তুমি করতে পারো কি, এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিলে না, তুমি ডাইরেক্ট একটা সোর্সের সাথে কানেক্ট করলা, তুমি সোর্সটাকে কি করে দিতে পারো, ভেরিয়েবল ডিসি সোর্স ইউজ করতে পারো। এটা তোমার ল্যাবরেটরিতেই আছে, তুমি চাইলে তো ল্যাবরেটরিতে করতে পারো। তাহলে কি করতে পারো, যে তুমি
তুমি ডিসিসটাকে চেঞ্জ করে তুমি মানে ওহমস ল অনুযায়ী I is proportional to V, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে তুমি কি করতে পারো, তুমি কিন্তু এর মধ্যে দিয়ে ইচ্ছা মতো I ফ্লো করতে পারো। তার ফলে কি হবে, তুমি কিন্তু NI টা চেঞ্জ করতে পারো। N চেঞ্জ করছে না, কিন্তু NI চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে? I চেঞ্জের মাধ্যমে। ফলে তুমি ভেরিয়েবল একটা ম্যানেজের মধ্যে ফোর্স F এখানে ডেভেলপ করতে পারো। ফলে বুঝতে পারছো যে একই মোটর থেকে তুমি কখনো কখনো বেশি শক্তি পাবা, কখনো কখনো কম শক্তি পাবা, এবং তুমি এর ফলে ফ্লাক্স কন্ট্রোলের উপর বিরাট একটা তুমি সুবিধা পাচ্ছ, যেটা কিনা পার্মানেন্ট ম্যাগনেটে পাওয়া যেত না। এই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের সাথে পার্মানেন্ট ম্যাগনেটের যে প্রধান যে ব্যাপারগুলো সেটা। এবার আমরা আসি হলো যে এই যে পার্মানেন্ট ম্যাগনেট এবং ইলেকট্রোম্যাগনেট থেকে যে আমরা কি পাচ্ছি, নর্থ পোল এবং সাউথ পোল গুলো পাচ্ছি, সেটার আসলে হিসাবটা কিরকম? হিসাবটা কিরকম যে তুমি যখন এখানে তামার তার পেঁচাবা, যখন এখানে তুমি কারেন্টটা ফ্লো করছো, তখন আমি তোমাদের একটা সহজ ফর্মুলা শিখাই দিই। মনে করো মুঠা পাকায় ধরো, মুঠা পাকিয়ে ধরলে তুমি কি দেখতে পাবা? মুঠো পাকিয়ে ধরলে তুমি দেখতে পাবা যে তোমার বৃদ্ধাঙ্গুলটা তুমি দেখতে পাবা এবং তোমার বাকি হাতের আঙ্গুলগুলো তুমি দেখতে পাবা। তো আমি তোমাদেরকে একটা সহজ বুদ্ধি দিয়ে দিই, এটা মনে রাখার দুটো বুদ্ধি আছে। একটা হচ্ছে তুমি এন আঁকাবা, এনটাকে সোজা ভাবে না আঁকাই একটু এরকম দেখা করে আঁকাবা, এখানে তীর মেরে দেবা, এটা এই হচ্ছে নট। আর এস যেটা আছে, এসটাকে এইভাবে রেখে দিবা, এই এস এর দুই প্রান্তে তীর বসাই দাও। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো, এসটা ঘুরতে হচ্ছে এদিকে হলো ক্লকওয়াইজ, খেয়াল করে দেখো, আর এনটা হচ্ছে এদিকে কাউন্টার ক্লক। দেখো খুবই সিম্পল, এটা হচ্ছে সিডাব্লিউ, ঠিক আছে না, আর এটা হচ্ছে সিসিডাব্লিউ। এবার আমাকে বলো যে এটা মাহাত্ম্যটা কি? মাহাত্ম্যটা এরকম যে এই একই ইলেকট্রোম্যাগনেটকে কেউ যদি এদিক থেকে দেখে, মানে তোমার চোখটা এই জায়গায় আছে, তুমি এখান থেকে দেখছো, ঠিক আছে, এখান থেকে দেখলে তুমি যেটা দেখতে পাবা, সেটাতে তুমি যদি যা দেখতে পাবা, তুমি এইটাই যদি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে দেখলে তুমি দেখতে পাবো কি উল্টা দিক দেখতে পাবা না? তোমার হাতের ঘড়িটাকে তোমার সোজা দিক থেকে তুমি যেভাবে দেখো, কেউ যদি আরেক অপোজিট সাইড থেকে দেখে, সে কি দেখবে যে ঘড়িটা উল্টা দিকে ঘুরতেছে, তাই দেখবে না ব্যাপারটা? আমি তোমাকে বুঝতে পারছি। জি একটা ঘড়ির সামনে দাঁড়ালে ঘড়ি করে, তুমি যদি ঘড়ির পিছন সাইডটায় দাঁড়াও, একটা দেওয়াল ধরে নিও, তাহলে ঘড়িটার দিকটা উল্টা হয়ে যাবে। কাজেই আমরা এই কোনটা নর্থ পোল আর কোনটা সাউথ পোল হবে, এটা সংশয় দূর করার জন্য সোজা ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে তো? অর্থাৎ আমরা যদি আমাদের ডান হাতটাকে সোজাভাবে মুঠি পাকিয়ে ধরি, তাহলে আমাদের আঙ্গুলগুলো এই দিক বরাবর নির্দেশ করে, আর আমাদের বৃদ্ধাঙ্গুলটা দেখবা যে আমাদের দিকে নির্দেশ করে। তোমরা এখনই তোমাদের ডান হাতে টেস্ট করে দেখতে পারো, বৃদ্ধাঙ্গুলটা দেখবা তোমার মুখের দিকে চলে আসছে, আর তোমার বাকি আঙ্গুলগুলো দেখবা যে আমাদের এই ডিরেকশন ভাবে চলে আসছে। ফলে তোমার তোমার ডান হাত দিয়ে সহজে বের করে ফেলতে পারবা যে একটা ইলেকট্রোম্যাগনেটিক কোনটা নর্থ পোল এবং কোনটা সাউথ পোল। এটা আমাদের কেন জানতে হবে? এটা এই জন্য জানতে হবে যে তুমি যখন মেশিনটা ডিজাইন করবা, তোমাকে কিন্তু বুঝতে হবে তুমি পেঁয়াজটা কোন দিক থেকে কোন দিকে দিবা। তুমি কি পেঁয়াজটা এইভাবে দিবা নাকি বিপরীত ভাবে দিবা, এটা তোমাকে তুমি যেহেতু ডিজাইন করবা মেশিন, ফলে তোমাকে এটা জানতে হবে, ঠিক আছে? যদিও এটা আমার এলিমেন্টারি জিনিস, যেটা আমি স্কুল কলেজে শিখেছি, তারপরে আমি একটু সংক্ষেপে থেকে একটু ঢালাই দেবো। এবার আমরা আসি হলো যে এই ইলেকট্রোম্যাগনেট থেকে আমরা যে পরিমাণ ফ্লাক্স ডেনসিটি বি পাবো, আমরা সেটা কিভাবে কন্ট্রোল করবো? অর্থাৎ আমি চাচ্ছি যে আমি একটা, যেহেতু এখানে আমি কন্ট্রোল করার সুবিধা পেয়ে গেছি, যে আমি এখানে কি পাচ্ছি, যে আমি এখানে কারেন্টটাকে ভেরি করার মাধ্যমে আমি যেহেতু ম্যাগনেটিক যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এটাকে যেহেতু আমি কন্ট্রোল করার সুবিধা পাচ্ছি, আমি আমাকে জানতে হবে যে আমি কি পরিমাণ কারেন্ট দিলে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমার তৈরি হবে। সেটার জন্য আমি আসতেছি একটু এটা মুছে নিই, বোর্ডটা মুছে নিই, সুবিধা হবে। এটা আমি মুছে নিই। এবার দেখো যে আমি একটা পেন্সিল নিলাম, এখানে আমি করলাম, এখানে একটা আমি অ্যাক্সিস আঁকাচ্ছি, এটা হলো বি, এটা হচ্ছে এইচ। তোমার সবাই মনে আছে যে এইচ কাকে বলে, বি কাকে বলে। এই হলো আমার এইচ, এই হলো আমার বি। এখন আমরা যেহেতু দেখলাম যে আমি ইচ্ছামতো আমার বি কে কন্ট্রোল করতে পারছি, কাজেই কি পরিমাণ কারেন্ট ফ্লো করলে কি পরিমাণ বি পাওয়া যাবে তার একটা ধারণা আমি এখান থেকে পেতে পারি। প্রথমে আমরা করলাম কি, এখানে কারেন্ট সমান 0 করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা এই রেজিস্ট্যান্সটাকে বাইপাস করে দিলাম, এভাবে রেজিস্ট্যান্সটা ইউজ করলাম না, আর এখানটা ভেরিয়েবল সোর্স ইউজ করলাম, ঠিক আছে। ভেরিয়েবল সোর্স ইউজ করার পরে আমি ভি ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করলাম, ঠিক আছে, একদম 0 ভোল্ট দিলাম। তো তোমরা সবাই জানো যে 0 ভোল্ট যদি দিই তাহলে কারেন্ট কত হবে, 0 হবে। তাহলে আই যদি 0 হয় তাহলে এনআই কত হবে, এখানে 0 হবে। তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু এনআই, ঠিক আছে। এটা হচ্ছে এন, এটা হচ্ছে আই।
কোনো বইয়ে এভাবে প্লট থাকে এনআই দিয়ে, কোনো বইয়ে এভাবে প্লট থাকে যে এটা দিয়ে, কোনো বইয়ের প্লট থেকে এইচ দিয়ে। তোমরা 3 রকম দেখতে পাবা, হ্যাঁ? বিভিন্ন রকম বইয়ে 3 রকম দেখতে পাবা। চ্যাপম্যান বা বিভিন্ন রকম বইয়ে কোনো জায়গায় আবার এখানে ফ্লাক্স থাকে, এভাবেও থাকে। কোনো সময় এখানে অন্য কিছু থাকে। তো এখানে এইচ, এনআই, এফ, আই যাই থাকুক, ঘুরে ফিরে বিষয়টা একই। বিষয়টা হচ্ছে এই নিচে আছে। তার মানে হচ্ছে তুমি যত বেশি কারেন্ট ফ্লো করবা তত বেশি ম্যাগনেটোমোটিভ ফোর্স এখানে ইন্ডিউস হবে। তুমি যত বেশি ম্যাগনেটোমোটিভ ফোর্স দিবা তত বেশি বি এখানে ইন্ডিউস হবে। এখন ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে কি হবে, তুমি প্রপোর্শনাল রেটে তুমি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি পাবা। প্রপোর্শনাল রেটে পাওয়ার পরে হবে কি, এখানে তো একটা ডাইপোল থিওরি তোমরা সবাই জানো যে এর মধ্যে যে ইলেকট্রোম্যাগনেট দেখতে পাচ্ছ, এর মধ্যে আসলে ছোট ছোট বিভিন্ন রেঞ্জ বা ডোমেইন আছে। সেই ডোমেনের যে ডাইপোল গুলো আসলে এক একটা এক এক দিকে মুভ করে থাকে। মনে করো এখানে একটা রিজিয়ন আছে, এই রিজিয়নের যে ডাইপোলটা মনে করো এইদিকে মুভ করে আছে, এইদিকে যে রিজিয়নের ডাইপোলটা হয়তো এইদিকে মুভ করে আছে, এর মধ্যে একটা রিজিয়ন আছে হয়তো এরকম, সেটার মুভটা হয়তো এইদিকে হয়ে আছে। এইভাবে করে মধ্যে বিভিন্ন এরিয়ার মধ্যে বিভিন্ন রকম ডাইপোল পাওয়া যায়। যখনই আমি এখানে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করছি তখন কি হয়ে যাবে, সবাই তোমরা জানো ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যেতে শুরু করবে। ডাইপোল গুলো যখন অ্যালাইন হয়ে যেতে শুরু করবে, এমন একটা সময় আসবে যখন প্রায় সব ডাইপোল গুলো অ্যালাইন হয়ে যাবে। এরপরেও যদি তুমি আরো এইচ অ্যাপ্লাই করো তাহলে কি হবে, তোমার নো ফার্দার ইনক্রিজিং ম্যাগনেটিক ফিল্ড, এই অবস্থায় তুমি চলে যাবে এবং আস্তে আস্তে স্যাচুরেশন দিকে। এটাই হচ্ছে আমার আসলে বিএইচ কার্ভ। কিন্তু এখনো লুপে আমরা আসলে লুপে আমরা নেক্সট ক্লাসে যাব। আমরা এখানে ফান্ডামেন্টাল আলোচনা করলাম। এখানে আমাকে টাইম দেখাচ্ছে আর মাত্র 4 মিনিট। আমি খুব আশা করছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রত্যেকটা ক্লাসের শেষে যদি 5 মিনিট সময় প্রশ্ন করার জন্য রাখো, তাহলে আমি মনে করি এটা অনেক বেটার হবে। আজকে তোমাদের টোটাল উপস্থিতি 28, আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি এবং এটা আমার কাছে ডাটাতে রেকর্ড হয়ে থাকবে। তো আগের ক্লাসে 42 জন ছিল। তো এখন তোমরা, তোমাদের সাথে আর 3.5 মিনিট সময় আছে। আজকে যেটুকু আলোচনা হলো, যা আলোচনা হলো সেটার উপর ভিত্তি করে যদি কোশ্চেন থাকে সেটাও করতে পারো। আমাদের সিলেবাস নিয়ে কোশ্চেন করতে পারো, পরীক্ষা নিয়ে, কুইজ নিয়ে, যে কোনো রকমের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। এবং আমি আশা করব আমাদের প্রতিটা ক্লাসের শেষের 5 মিনিট আমরা প্রশ্ন উত্তরের জন্য বরাদ্দ রাখবো। আজকে একটু টাইমটা কিল হয়ে গেছে, আমার হাতে মতো 3.5 মিনিট আছে। তো এরপর থেকে আমরা প্রশ্ন উত্তরের জন্য 5 মিনিট বরাদ্দ রাখবো, ঠিক আছে? তো তোমরা একটু তোমাদের ভিউ এক্সচেঞ্জ করবা কিনা, তো বলো তোমাদের কোনো কথা থাকলে বা কোনো কিছু জানার থাকলে একটু শেয়ার করি আমরা। হ্যালো, একটু জোরে বলবা। রাকিব হোসেন মবিন, একটু জোরে বলবা। হ্যালো, তোমরা কেউ শুনতে পাচ্ছ মবিনকে? শুনতে পেলে? না স্যার। স্ক্রুর ব্যাপারটা স্যার যদি আরেকবার একটু বলতেন। কিসের ব্যাপারটা? স্যার স্ক্রু স্যার ওই যে স্যার এস আর এন দিয়ে স্যার যে ব্যাপারটা বললেন। স্যার হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি তোমার। এটা হচ্ছে যে আমি তোমাকে একটা ছবি দেখাই, 1 মিনিট আমি তোমাদের ছবি এক্সপ্লেন করি। হ্যাঁ, এই যে হয়ে গেছে, আমি পাইছি, তোমার দেখাচ্ছি 1 মিনিট। এটা আমি একটা ছবি পাইছি তোমাদের দেখানোর মতো, আমি শেয়ার দিচ্ছি। তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ সবাই, যে এই ছবিটা? জি স্যার। মনে করো এটা তোমার ডান হাত, ঠিক আছে? এটা তোমার ডান হাত। তাই যদি হয়, তোমার এই আঙ্গুলগুলোর দিকে যদি কারেন্ট ফ্লো করে, এইটা হবে ফ্লাক্স। আবার বিপরীত ভাবে যদি তুমি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নাও, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের তোমার বুড়া আঙ্গুল বরাবর যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে তোমার এই আঙ্গুলগুলো নির্দেশ করবে ফ্লাক্স। এই হাত দিয়ে এটা তুমি যদি হিসাব করো তোমার কখনো ভুল হবে। হ্যাঁ, এটা জাস্ট রিভার্স, অর্থাৎ কারেন্টের ডিরেকশন বুড়া আঙ্গুল বরাবর হলে এই আঙ্গুল বরাবর হবে ম্যাগনেটিক ফিল্ড। আর আমি বলছি যদি এই তোমার এই আঙ্গুল বরাবর কারেন্ট হয়, তাহলে বৃদ্ধাঙ্গুল বরাবর হবে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এই পাশের ছবিটাতে দেখো একই রকম, দেখতে পাচ্ছ কি ব্যাপারটা?
জি স্যার। এটা মনে রাখলে তোমার আর ভুল হবে না। তো এটাকে তুমি যখন এস আর এন এর সাথে মিলাবা তখন দেখবা পুরোপুরি মিলে গেছে। হ্যাঁ, মানে তোমার হাতের এই যে জি স্যার। এটা হচ্ছে এন, হাতের এই আঙুলগুলো হচ্ছে এন এর মাথা, ফলে নর্থ পোল সবসময় উপর দিকে বুড়ো আঙুল দিয়ে বের হবে, অর্থাৎ উপরের দিক দিয়ে ফ্লাক্সটা বের হবে। হ্যাঁ, আমার এখানে এই আজকের সেশনে লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। তো আমরা এর পরবর্তী ক্লাসে প্রত্যেককে 5 মিনিট করে লাস্টের দিকে আমরা টাইম অ্যালোকেশন রাখবো, যেন আমরা ডিসকাস করতে পারি। কোনো সময় এই জুমটা সেশনটা এন্ড হয়ে যাবে। তোমাদের 11:20 থেকে একটা ক্লাস আছে, তো আমি এমন ভাবে শিডিউল করছি যে 3-4 মিনিট আগে যেন এটা কাট হয়ে যায় আর কি। হ্যাঁ।